আমরা ৩৬ জুলাই এই সময়টা পার করে যখন এখন বসে আছি, এখন খুব চমৎকার করে দেখা যাচ্ছে সরকারি দল এবং বিরোধী দল পাশাপাশি বসে আছেন এবং এই আয়োজন শুরু করার আগে আপনারা নিজেরাও মজা করছিলেন। মানে এরকম দৃশ্যটা আমরা দেখতাম না। একটা দা কুমড়া সম্পর্ক, একটা রেষারেষি, একটা নানা রকমের ব্যাপার, একজনকে আনলে আরেকজনকে আনা যাবে না, অনেক কিছু। তারপরও কিছু কিছু আকাঙ্ক্ষা থাকে তো, যেটা আসলে আগে ছিল না কিন্তু আমরা দেখেছিলাম, এখন কতটা হলো? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে ৭১ টিভির দর্শক শ্রোতা এবং বিজ্ঞ সহ আলোচক ডক্টর আতিক মুজাহিদকে ধন্যবাদ জানাচ্ছি। ইলিয়াস ভাই আছেন আমাদের সাথে, সিনিয়র সাংবাদিক, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনার শুরুতেই আমি আজকে নিকার বৈঠক ছিল, নিকার বৈঠকে আমার নির্বাচনী আসন ময়মনসিংহ ১০ গফরগাঁয়ে একটি থানা ছিল, সেই থানাটিকে উপজেলা উন্নীত করা হয়েছে। দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন করা হয়েছে, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এলাকার যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেখেন, জুলাই যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এদেশের এই জাতি এর আকাঙ্ক্ষা পূরণের একটা মানুষ আসলে যখন দেয়ালে পিঠ থেকে যায়, মানুষের যখন কিছু করার থাকে না, তখন মানুষ কিন্তু ঘুরে দাঁড়ায়। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক তেমনি হয়েছে। মানে অনেক গুম খুম, অন্যায় অনাচার, নিপীড়ন, মানে এই দেশে একটা লুটেরা রাজ্যে পরিণত হয়েছিল, যে যা খুশি তা করেও, যে কোনো অন্যায় অনাচার করেও মানে কোনো আইন নাই, আইন নিয়ম নীতির কোনো বালাই নাই, এরকম একটি রাষ্ট্রে পরিণত হয়েছিল, একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছিল। সেখান থেকে মানুষ এই একটা বিরাট আকাঙ্ক্ষা নিয়ে, জনপ্রত্যাশা নিয়ে সেই জুলাই অভ্যুত্থানটি ঘটিয়েছে এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী যে সংসদ, সেটা জন আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা এই সংসদটি যাত্রা করেছি। যারা সরকারি দল কি বিরোধী দল, যারাই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা কিন্তু এই জুলাইয়ের যে স্পিরিট, যে চেতনা, যে সেটা কিন্তু সংসদ যাত্রা করেছে। কিন্তু সংসদ কেমন আছে আসলে আপনি দেখবেন যে, মানে আপনি দেখেন, আপনি নিখুঁত বলতে মানে আসলে পৃথিবীতে কোনো কিছু নেই। পারফেকশন ইজ ভেরি অ্যাবসলিউট পারফেকশন আসলে ওরকম পৃথিবীতে আসলে সেরকম কিছু নাই। তবে হ্যাঁ, আমরা ক্রমান্বয়ে পর্যায়ক্রমে আমরা ভালোর দিকে যাত্রা করেছি। আগে যেরকম একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি, রেষারেষি এবং নোংরা যেসব শব্দ সংসদে উচ্চারিত হতো, এখন কিন্তু সেটা না। আপনি দেখবেন যে বিরোধী সংসদ সদস্যরা তারাও সমালোচনা করেন, মাঝে মধ্যে বিরোধী দলের কাজ সমালোচনা করা, তারা হয়তো কখনো কখনো একটু বেশি সমালোচনা করবে, সেটা আমরা স্বাভাবিকভাবেই নেই। তবে যখন বিরোধী দলের নেতা বক্তব্য দেন, তখন কিন্তু আবার উনি সবাইকেই মানে তখন বলেন যে এই সংসদে আমরা একসাথে আসেন, একসাথে কাজ করি। এবং ওনার সেই কথার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা, উনি কিন্তু ওনার বক্তব্যে খুব চমৎকার একটি বক্তব্য দিয়েছেন, যে যদি আমরা ব্যর্থ হই তাহলে আপনারা ব্যর্থ, আপনারা ব্যর্থ হইলে আমরা ব্যর্থ, বাংলাদেশ ব্যর্থ। তো সেই ফ্যাসিস্টরা লাভবান হবে। এবং এই যে বাজেট অধিবেশন গতকালকে সমাপনী বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন, এবং বিরোধী দলের নেতা যে সব প্রস্তাবনাগুলি এনেছেন সবগুলিতে, এবং একটির ক্ষেত্রে উনি বলেছেন আমি 101% একমত। আর এই যে কাটাকাটি, মানে ওই যে দোষারোপ, এইসবের কালচার থেকে বের হয়ে আমরা এটা নিয়ে কথা বলবো। আপনি শুধু আমাকে এই অংশটুকু একটু বলবেন, জুলাইয়ের যে প্রত্যাশা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, এই 2 বছর পরে সে আপনার মধ্যে কোনো আক্ষেপ আছে কিনা? দেখেন, মানুষের জীবনে আক্ষেপ থাকেই। মানুষের পুরোপুরি মানুষ মানে নেভার ইউ ক্যান বি টোটালি কন্টেন্টমেন্ট আসলে মানুষের জীবনে আসে না। তবে মানে যাত্রাটা আমরা শুরু করেছি, এইটুকু আপনাকে বলতে পারি যে প্রত্যাশা পূরণে যে যাত্রাটা 4 মাসে সেই আপনার যাত্রাটা শুরু হয়েছে। ইনশাল্লাহ ধীরে ধীরে মানে পুরোপুরি মানুষের জনপ্রত্যাশা পূরণে, জন আকাঙ্ক্ষা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সরকার কাজ করবে, সবাইকে নিয়ে। একদম। আমি আসলে বিরতির পরে এসে আরো আলাপ করবো, তো এগুলো সবার ছোট ছোট একটু মন্তব্য নিতে চাই। ডক্টর আতিক মুজাহিদ, মানে আপনারা সবাই জুলাই মাঠে ছিলেন। এখন যে সমস্ত কারণের প্রেক্ষিতে এই জুলাই হলো, এখন আপনি সেই কারণগুলো কতটা টের পান? একটাও টের পান নাকি কিছুটা টের পান? কি বলবেন? ধন্যবাদ। আমি আসলে সত্যি কথা বলতে আমার এলাকায় প্রচুর রকম নদী ভাঙতেছে তিস্তার পানিতে, ইন্ডিয়া পানি ছেড়েছে। প্রায় এই মুহূর্তে যদি বলি, আজকে প্রায় কয়েক হাজার লোক বিভিন্নভাবে এসে আবেদন করেছে। আমার
ধরলা নদীতে ভাঙতেছে, তিস্তা নদীর আশেপাশে ভাঙতেছে, আমার ঘড়িয়ালডাঙ্গার এলাকা, সেসব লোকজনের ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ নেবে সে প্রত্যাশা রেখে আমি শুরু করতেছি। আপনার জুলাই ইস্যু নিয়ে জুলাই নিয়ে আজকে আমি পত্রিকাগুলো খুলে দেখছি খুব বেশি অ্যাটেনশন দিয়েছে বলে আমার কাছে মনে হয় না। 7 থেকে 8টা সাইড টাইড মিলায় আপনি এখানেও দেখেছেন যে মেন স্ট্রিম তারা সামহাও বাইপাস করার চেষ্টা করতেছে। অথচ আমরা অনেক বড় বড় ইভেন্টগুলো যেগুলোকে এটা রাষ্ট্রের একটা এটাকে তো বাইপাস করার কোনো অপশনই নাই। জুলাই অভ্যুত্থানকে, যেটা বাংলাদেশের বর্তমান যে গভর্নমেন্ট সেটা লেজিটিমেসিও কিন্তু জুলাই, ইন্টারিম গভর্নমেন্টের লেজিটিমেসি জুলাই। এবং আমরা যদি বলেন যে কতটুকু বাস্তবায়িত হয়েছে মূল্যায়ন করার জন্য, আমি আগে বলিনি, এই মানুষ 2টা লেজিটিমেসি দিয়েছে আপনাকে, একটা গণভোটের রায় পিপলস লেজিটিমেসি, আর একটা হচ্ছে আপনার রিপ্রেজেন্টেটিভ লেজিটিমেসি। অলরেডি আপনি 50% নাইন করে দিয়েছেন, আচ্ছা, মানে আপনার ইন টার্মস অফ লেজিটিমেসি। আচ্ছা, এরপর বাস্তবায়নের দিক দিয়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম একটা আপনি বিচার ব্যবস্থা চেয়েছিলেন, সেটাকে আপনি বাতিল করে দিয়েছেন, মানবাধিকার কমিশনগুলো বাতিল করে দিয়েছেন। সো যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা জাস্টিস ফার্স্ট, কিন্তু উই ওয়ান্ট জাস্টিস, দিস ওয়ার্ড ইজ জাস্টিস, সেটা এক্সিকিউশন করার জন্য যে প্রতিষ্ঠানগুলো, সেটা আপনার সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট সচিবালয় এবং আপনার মানবাধিকার রক্ষা আমরা করবে। কি মানে এখন বলবো এটা যে 50% বাদ হয়ে গেছে, আমি সেই বললাম যে legitimacy 50% তো বিগিনিং এ বাধা হয়েছে, গণভোট না আপনার এক্সিকিউশন না করার কোনো সম্ভাবনা নাই সেটা 50%। আপনি কিভাবে আপনি গণভোটের রায়কে তো আপনি কোনোভাবেই সবসময় বাইপাস করেই যাচ্ছেন, পার্লামেন্ট কি করে ফেলছেন। কারণ আপনি কনস্টিটিউশনের ফেসিজম রেখে আপনি বলতেছেন যে এক্সিস্টিং জিনিস ঠিক করবো, এটা তো হয় না। মানে এটা আপনার যদি নিয়ম ঠিক না হয় তাহলে আপনি খেলাও তো ঠিক হবে না। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমি মনে করবো যে আকাঙ্ক্ষাটা মানুষের ছিল, এবং আপনার প্রতিষ্ঠানিক আপনি বলেন কোন জায়গায় ঘুষ দুর্নীতি কমেছে, কোথায় অ্যাকাউন্টেবিলিটি এসেছে, যেটা আমরা, বাট হ্যাঁ কিছু জায়গায় আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে পলিটিক্যাল কালচারে চেঞ্জ আসছে, পার্লামেন্টারি কালচারে চেঞ্জ আসছে, এবং পার্লামেন্টে একটা ভাইব্রেন্ট কনস্ট্রাকটিভ আচরণ হচ্ছে। এই যে আমি যেমন বলতে পারি, আমি গণমাধ্যম কর্মী হিসেবে সবাইকে প্রশ্ন করতে পারছি, প্রশ্ন করার জিনিসটা একটু বাড়ছে, কিন্তু আপনি হয়তো এক সময় ছিলেন খুবই কর্নারের জায়গা ছিলেন, হয়তো এই টেবিলে আসেন না, আপনি ওই এখনো ক্যামেরার পিছনে আসছেন, এইটাতে আপনি খুশি, কারণ আপনি দীর্ঘদিন কর্নারে ছিলেন, দরজার পাশে ছিলেন, ঢুকতে পারেননি, আমাদের যে ভিশন ছিল যে বাংলাদেশ রাষ্ট্রকে একটা জাস্ট জায়গা যেটা সবার জন্য লিভেবল হবে, সেফটি সিকিউরিটি, কোনো পার্টিসান না, সবাই আপনি দল করেন দল না করেন সাধারণ মানুষ, সবার জন্য যে সিস্টেম পাওয়ার কথা, দ্যাট ইজ নট হ্যাপেন। ওকে, আমি তাহলে একটু শেষ করে আপনি যদি রেটিং দিতে বলি 10 এর মধ্যে আপনি কত দেবেন? আমি কিভাবে রেটিং করবো সেটাই তো বুঝতেছেন। আমি তো মনে করি যে ইন টার্মস অফ লেজিটিমেসি 5, লেজিটিমেসি তো 5, অর্ধেক নাই, আর ওভারঅলি বলবো 3। আচ্ছা, জনাব ইলিয়াস খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং বোধ করি আপনি দুজন সংসদ সদস্যের কথাই শুনেছেন। দুটো বিষয়, দুটো পয়েন্ট ডক্টর আতিক মুজাহিদ উল্লেখ করেছেন। প্রথম কথা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম, ইনফ্যাক্ট দেশের বড় বড় গণমাধ্যম, তারা নাকি এই খবরটা জুলাইয়ের ইস্যুটাই বাইপাস করার চেষ্টা করেছে। আপনি কি মনে করেন তেমনটাই ঘটেছে? ঘটলে সেটা ইন্টেনশনালি হয়েছে, নাকি বিশ্বকাপ চলছে, হলি আর্টিজানের দিন, সবকিছু মিলে আসলে কিছুটা পেছনের দিকে পড়ে গেছে? এটা ব্যাখ্যা দেবেন। আর আপনি নিজে একমত কিনা এই বিষয়ের সঙ্গে যে হ্যাঁ, জুলাইয়ের লেজিটিমেসির 50%ই বাদ হয়ে গেছে সংসদ অধিবেশনের প্রথম দিনেই? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সহ আলোচক বাচ্চু ভাই আছেন এবং আতিক মুজাহিদ, যার সঙ্গে আমি অনেক স্মৃতি আছে, সে এখানে আলোচনার বিষয় না। যাই হোক, জি, আমি বলবো গণমাধ্যমে অত বেশি করে আসেনি, বাট 36 জুলাই তো আজকে তো কেবল প্রথম দিন, জি, সুতরাং খুব যে এড়িয়ে গেছে এটি বলার সুযোগ নেই, কারণ এড়ানোর সুযোগ নাই। এই জাতি দীর্ঘদিন আওয়ামী লীগের 15.5 বছর এবং এর আগে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, যারা বিএনপিকে ক্ষমতায় না আসতে দেওয়ার জন্য যেটি গঠিত হয়েছিল সম্পূর্ণ অন্যায়ভাবে, এই 17 বছর মানুষ নিষ্পেষিত ছিল। আপনি ধরুন, কাকে গুম করতে হবে ইচ্ছে করে গুম করে ফেললো, কাকে মেরে ফেলতে হবে ইচ্ছে করে মেরে ফেললো, ব্যাংক লুট করতে ইচ্ছে করছে আমি লুট করে ফেললাম, আমার টাকা সব বিদেশে পাচার করবো আমি পাচার করে দিলাম। এই অবস্থা তো ছিল, মানুষের মানবাধিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু একদম তলানিতে গিয়ে ঠেকেছিল। একটি পর্যায়ে কিন্তু আমাদের মনে হয়েছিল এই দুঃশাসন বুঝি আর শেষ হবে না। কিন্তু আমি ধন্যবাদ জানাতে চাই যারা এই দুঃশাসন হটিয়ে আমাদেরকে গণতন্ত্র উপহার দিয়েছে। বিশেষ করে বিএনপির অসংখ্য নেতা কর্মী, সাথে ছিল জামাত ইসলামী, ছিল এই যে আমাদের আজকে আতিক মুজাহিদ আছেন, তাদের যে দলটি, এই দলে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সবাই ছিল, এবং সর্বোপরি বাংলাদেশের পুরো মানুষ কিন্তু এই আন্দোলনে ছিল এবং তাদের আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয়েছে, অন্তত স্বৈরাচার বিদায় নিয়েছে। এবং আপনি দেখবেন যে এবারে আন্দোলনটি কিন্তু ভিন্ন ছিল। আগে যে আন্দোলনগুলো ছিল মূলত আরবান আন্দোলন ছিল, যেমন 90 গণ অভ্যুত্থান, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি প্রতিষ্ঠান কেন্দ্রিক ছিল।
আর গ্রামে গঞ্জে কিন্তু তার ব্যক্তি ছিল না, বাট এবারে গ্রামে গঞ্জে, হাট বাজার, পাড়া মহল্লা সর্বত্র ছোট শিশুরা পর্যন্ত আন্দোলনে যোগ দিয়েছে। শিশু, ছাত্র, তাদের এগুলো আসলে অভিভাবক, বাবা বলতে মা। গেলে আসলে দীর্ঘ সময় চলে যাবে। যদি সেটাই স্পেসিফিক্যালি আমি এটা শেষ আপনি করি। বলেন সুতরাং যে 50% লেজিটিমেসি টার্মসে বাদ হয়ে গেছে। আমি মনে করি না, ইটস টু আর্লি। এটি কমেন্ট করা খুব আগে হয়ে যায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করেছে, এটার বিরাট দিক। এবং যেটি একটু আগে দুজন এমপি বললেন যে আমাদের পার্লামেন্ট দেখুন কত প্রাণবন্ত হচ্ছে, এবং আমরা আশা করতে চাই প্রাণবন্ত যেন থাকে। আমরা যেন পার্লামেন্টের বাইরে গিয়ে রাস্তাঘাট বন্ধ না করে আন্দোলন না করি, এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি মনে করি এই অভিযাত্রা যে শুরু হয়েছে, এবং রাজনৈতিক যে সংস্কৃতি ছিল বাংলাদেশে, সেই রাজনৈতিক সংস্কৃতি অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিজয়ের পরে তিনি কিন্তু বিরোধী দলের নেতাদের বাসায় ছুটে গেছে। এই সংস্কৃতি কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ছিল না। বিরোধী দল ছিল একটা, কেমন দল ছিল আমরা জানি, একটা গৃহপালিত বিরোধী দল ছিল। কোন রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দেখে চোখাচোখি এগুলো কিন্তু একদম বন্ধ হয়ে গিয়েছিল। আপনি দেখেন, শুধু একটি বলি আমি, এই যে সশস্ত্র বাহিনী দিবস পালন হয়, যেখানে আগে বাংলাদেশ সব সময় দেখেছি সরকারি দল এবং বিরোধী দল তারা যেতেন, কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু দীর্ঘদিন সেখানে যেতে দেওয়া হয়নি। এই সংস্কৃতি কিন্তু আওয়ামী লীগ করেছিল, তার উত্তরণ ঘটেছে। এই সংস্কৃতি এখন আর বাংলাদেশে নাই। রাজনৈতিক সহনশীলতার যে সংস্কৃতি, সেটি কিন্তু বাংলাদেশে শুরু হয়েছে। আমরা আশা করতে চাই। এখন বিরতিতে যাওয়ার আগে ছোট করে আরেকটা বিষয় একটু সংক্ষেপে বলবেন। মানে সরকার জুলাইয়ের যে চেতনা বলুন বা জুলাইয়ের যে কমিটমেন্ট বলুন, সেটা বাস্তবায়ন করতে আগ্রহী, আন্তরিক। এই ফিলটা কি বিরোধী দলকে দিতে ব্যর্থ হচ্ছে, নাকি বিরোধী দল আসলে ভুল বার্তা পাচ্ছে সরকারের কাছ থেকে? আমার মনে হয় ভুল বার্তা পাচ্ছে, কারণ সরকারি দল কিন্তু বলেছে যে জুলাই চার্টার, যেটি দাড়ি কমা ফুল স্টপ সহ সব পালন করা হবে, সেটা কিন্তু সরকারি দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। কিন্তু এখনই সব শেষ হয়ে গেছে, এটি ভাবার কিন্তু কোনো সুযোগ নেই। আমার মনে হয় আমরা সামনের দিনগুলো দেখি এবং ভালো দেশ আমরা পাবো, কিন্তু আমরা আশা করতে ভালো গণতন্ত্র পাবো। যেমন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে একজন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে নিখুঁত গণতন্ত্র আমাদের এখন পাওয়ার দরকার নেই, আমরা একটি মোটামুটি ভালো একটি গণতন্ত্র চাই। হঠাৎ করে তো একদিনেই এই যে 17 বছর যে জঞ্জাল জড়ো হয়েছে, সেটি কিন্তু একদিনে সরিয়ে ফেলা সম্ভব না। আমরা আশা করতে চাই কিন্তু ভালো রাজনৈতিক সংস্কৃতি শুরু হচ্ছে, জনকল্যাণমুখী রাজনীতি শুরু হয়েছে। আপনি দেখুন যে ভোটের কালি শুকানোর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেকগুলো প্রতিশ্রুতি, যে নির্বাচনের প্রতিশ্রুতি ছিল, সেটি কিন্তু তিনি পূরণ করতে শুরু করেছেন। এটি অত্যন্ত পজিটিভ দিক। এবং বাংলাদেশে খেটে খাওয়া সাধারণ মানুষ, নিরন্ন মানুষ সবাই যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, তার কিন্তু সেই ভীষণ। আজকে একটি শুধু উদাহরণ দিই আপনাকে, রাজনীতির সংস্কৃতি বা মানবিকতা কিভাবে প্রস্ফুটিত হচ্ছে। দেখবেন যে একটি অন্ধ ঘোড়া একটি ছেলে পালন করেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সেই ছেলেটাকে কিন্তু পুরস্কৃত করেছে। দুই একটি ঘটনা কিন্তু অনেক কিছু প্রমাণ করে। আমরা কিন্তু এভাবে কখনো চিন্তা করি না, বাট তিনি এগুলো শুরু করছেন। সুতরাং আমরা আশা করতে চাই বিরোধী দল, গত কদিন আগে আমরা দেখছি পার্লামেন্টের যে ইউরোপের একটি পার্লামেন্টের কিছু সংসদ সদস্যরা মারামারি করেছে। আমরা চাই যে সবকিছু পার্লামেন্ট কেন্দ্রিক হোক, বাইরে যেন এগুলো ছড়িয়ে না পড়ে, জনজীবনে। একদম আপনি খুব চমৎকার কথা বলেছেন, জনকল্যাণমুখী রাজনীতি। কিন্তু মুশকিল হচ্ছে বিরোধী দল কিংবা সরকারি দল তারা প্রত্যেকেই ভাবে তারা যা করছে জনগণ তাদের সাথে আছে, কিন্তু জনগণ আসলে কাদের সাথে আছে এটা ইনভেস্টিগেশনের ব্যাপার।